সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে 24 নভেম্বর আমাদের জিএমপি কর্ম পরিষদের মিটিং আমরা করি। এই মিটিংয়ে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে কতগুলো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। এই বিষয়ে আপনাদের অবগত করার জন্য, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করানোর জন্য আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি এবং এই বিষয়গুলি আমি ধরে তোলবার চেষ্টা করছি। আমাদের মাঝে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, আমাদের কর্ম পরিষদের মেম্বার আছেন, টিউএফ এর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। যেটা হয়েছে, আমরা আগামীকাল তো ইলেকশন হবে, তারপরে থেকে আমাদের রাজ্যে এই সময়টার মধ্যে প্রচণ্ড কাজ, খাদ্য, আকাশ ছোঁয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান, এইগুলি বিষয়ের উপর আমাদের ব্যাপক আন্দোলন আমরা করব। এই আন্দোলনটা হবে জমায়েত, মিছিল বা কনভেনশন, ডেপুটেশন, এগুলির মাধ্যমে ব্লক, ভিলেজ কমিটি অফিস, পঞ্চায়েত অফিস, ব্লক, এসডিএম অফিস, ডিএম অফিস, জোনাল, সাব জোনাল এবং বিভিন্ন আধিকারিকদের কাছে এই যে মানুষের জনজীবনে যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমাদের ব্যাপক আন্দোলন বা এই আন্দোলনটাকে আরো তেজি করবার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2 নম্বর বিষয় হলো, আগামী 27 ডিসেম্বর আমাদের ঐতিহাসিক 77তম জনশিক্ষা দিবস। এটা প্রত্যেক বছরই আমরা এই দিবসটাকে যথাযথ মর্যাদার সহিত এটাকে আমরা উদযাপন করে থাকি। এবারও আমাদের 7 দিন ব্যাপী 27 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি 2022 7 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা হবে এবং এটা আগরতলায় সেন্ট্রাল একটা প্রোগ্রাম হবে। তারপর বিভিন্ন সাব ডিভিশনে, লোকালে, জোনে, বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সেমিনার, আবার আপনার বিভিন্ন জনসভা, মিছিল, এগুলোর মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা আমরা করব। এবার বিশেষ কারণে এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আবার আপনারা লক্ষ্য করছেন, আমাদের রাজ্যে একটা আধা ফ্যাসিস্ট একটা সরকার বা একটা দল বলা যেতে পারে। এই জনশিক্ষা আন্দোলন হচ্ছে আমাদের রাজ্যে শিক্ষার আন্দোলন নয় শুধু, এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের বিকাশের অন্যতম প্রতিক্রিয়া। দশরথ দেবের সেখানে অনুমতি পর্যন্ত সেখানে এই আধা ফ্যাসিস্ট সন্ত্রাসীরা তাকে পর্যন্ত রেহাই দেয় নাই। আপনারা দেখছেন দশরথ দেব এই যে স্মৃতি ভবনে, এখানে দশরথ দেবের উপর 8ই অক্টোবর কি করে এই বিজেপি সন্ত্রাসীরা সেখানে এটাকে ভাঙচুর করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল। কাজেই এবারকার এই যে জনশিক্ষা দিবসে তার জন্য এটা আরেকটু আলাদা সেখানে মাত্রা যোগ করেছে এই অন্যায়ের বিরুদ্ধে। এই রকম একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাকে এইরকমভাবে অবমাননা করা, তার বিরুদ্ধে এবার সেই আমাদের প্রচারটা সেখানে থাকবে। তাছাড়া রাজনীতিগতভাবে আমরা যেটা বলতে চাইছি এটা হচ্ছে, আপনারা সকলেই জানেন আগামী 29শে নভেম্বর শীতকালীন অধিবেশন বসবে, পার্লামেন্ট বসবে। সেই পার্লামেন্টে সেই শীতকালীন অধিবেশনে আমরা অনেক বছর ধরে, বিশেষ করে 2015 থেকে 125তম সংবিধান সংশোধনী বিল এনে আপনার এডিসের হাতে ক্ষমতা প্রদানের জন্য যে বিল পার্লামেন্টে উপস্থাপনা করা হয়েছিল, এটা দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে এটাকে তালবাহানা চলছে।
গত গ্রীষ্মকালীন অধিবেশনেও এটা আমরা দাবি করছিলাম এবং এবারও এই শীতকালীন অধিবেশনে এই বিলটা যাতে উপস্থিত আনা হয়, পাস করানো হয়, এই দাবি আমরা করছি। এটাকে সামনে রেখে আমাদের আন্দোলনও চলবে এবং আপনাদের মাধ্যমে এটা এই দাবিও রাখছি যে এই বিলটা যাতে পার্লামেন্টে উপস্থাপন বিল যাতে পাস করানো হয়। এছাড়া কক বড়কে অত্যন্ত বিষয় অন্তর্ভুক্ত করার বিল সেখানে এনে পাস করবার জন্য আমরা দাবি রাখছি। এটাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষ সেখানে দাবি করে আসছে। কারণ আপনারা সকলেই জানেন এখন এই বিল পাস করার মধ্যে দিয়ে একটা ভাষার যে জাতীয় স্তরের স্বীকৃতির মাধ্যমে এই ভাষা আরও বিকাশ ঘটানো একটা রাষ্ট্রের অত্যন্ত এটা দায়িত্ব। কিন্তু আমরা দেখছি কংগ্রেসের দীর্ঘ শাসনে এই ভাষার কোনো ধরনের স্বীকৃতিতে দূরের কথা, এটাকে কীভাবে অবহেলা করা হয়েছিল। 1978 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই ভাষার সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এই ভাষার বহুবিধ সেখানে তার বিকাশ ঘটানো হয়েছে। শিক্ষার মাধ্যম স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে এটাকে গড়ে তোলা হয়েছে। কিন্তু এখন বিজেপি আইপিএফ জোট সরকার আসার পর বামফ্রন্ট সরকার যে স্কুলগুলোতে এই কক বড় ভাষাকে এক্সপান্ড করা হয়েছিল, 62টা হাই সেকেন্ডারি স্কুল, 22টা কলেজে, একটা কলেজে তার এক্সপান্ড করানো হয়নি বা এক্সপান্ড করা নাই। অথচ এখন এটা না করে এখন নতুন করে একটা বিতর্ক সেখানে আমদানি করা হচ্ছে এই লিপি নিয়ে, হরফ নিয়ে। এখানে রোমান হরফ হবে না কি দেবনাগরী অক্ষর হবে, এগুলি নিয়ে আমাদের অবস্থানটা আমরা এর আগেও পরিষ্কার করছি, এখন আবার পরিষ্কার করতে চাই যে আসলে এই রাজ্যে একটা সময় কক বড় ভাষা পড়ার অধিকার ছিল না, স্বীকৃতিতে দূরের কথাই ছিল। বামফ্রন্ট সরকার স্বীকৃতি দেওয়ার পর মানুষ লেখাপড়া করেছে, সেখানে শিক্ষিত হয়েছে, সেখানে কক বড় ভাষায় বাংলা হরফে এটা সকাল থেকে ঘুমের থেকে উঠলে পরে হাতে বাজারে মানুষ যায় দেখে বাংলা ভাষার সাথে আমাদের এটা বাইরের ভাষা, এটা আমাদের রাজ্যে এটা সকলেরই ভাষা বলা যেতে পারে। সেই হিসেবে বাংলা হরফ সেদিন নেওয়া হয়েছে। এখন দেশ কি বলবো, এটা বিশ্বায়ন আসছে, এখন গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ বা তার পরিবর্তন ঘটেছে। সেই দিক থেকে এখন কেউ রোমান স্ক্রিপ্টের কথাও বলছে, ঠিক আছে, যারা রোমান স্ক্রিপ্টে লিখতে চায় পড়তে চায় কোনো অসুবিধা নেই, বাংলা স্ক্রিপ্টও চলবে, রোমান স্ক্রিপ্টও চলবে। কিন্তু নতুন করে এখন এই দেবনাগরী অক্ষর যেটা আনা হয়েছে, আসলে এটা দুজন লোক ছাড়া, আমাদের রাজ্যের বিজেপি 2জন বিধানসভা সদস্য ছাড়া কেউ দাবি করছে বলে মনে হয় না। কাজেই এটা আমরা বিরোধিতা করছি। কারণ সংস্কৃতি যে ভাষায় 130-32 কোটি দেশে সংস্কৃতিতে কথা বলে, সারা দেশের মধ্যে মাত্র 7 থেকে 8 হাজার। কর্ণাটকে আপনার কি বলে, কর্ণাটকে আপনার একটা ডিস্ট্রিক্টে একটা পাড়ায় মান্টুর বলে একটা ভিলেজ, সেখানে 5,000 মতো লোক আছে যারা সংস্কৃতির কথা বলে। মধ্যপ্রদেশে 6-7টা পাড়া আছে, 1,000-2,000 লোক হবে যারা সংস্কৃতির কথাই বলে। গোটা দেশে 130 কোটি দেশের মধ্যে সংস্কৃতির কথা বলে মাত্র 7-8 হাজার মানুষ। কাজেই সেই জায়গায় এই ধরনের এই ভাষার লিপি আমদানি করে এখানে বিতর্ক করার কোনো সুযোগ নাই। কাজেই আমরা চাইব যে এই ভাষার বিকাশ ঘটানোর জন্য আসলে কাজ করবার জন্য যে ভূমিকা নেওয়া দরকার, এগুলো কার্যকরী ভূমিকা নেওয়া দরকার, এগুলি না নিয়ে আসলে এই সমস্ত বিতর্ক আমদানি করে ভাষার বিকাশের ক্ষেত্রে অন্তরায় তৈরি করবার চেষ্টা হচ্ছে। কাজেই আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করতে চাইছি। এছাড়া আমরা যেটা আলোচনা করেছি এটা হচ্ছে এই যে
কয়েক বছর ধরে আমাদের মিজোরাম থেকে আগত আমাদের ইয়াং ভাই বোনেরা ওনাদের রিহ্যাবিলিটেশনের জন্য সরকার উদ্যোগ নিয়েছেন, আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু এই যে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে যে ধরনের সেখানে পদক্ষেপ নিচ্ছে সরকার, এটা কোনোভাবেই আদৌ কোনো ধরনের সেখানে কল্যাণ আসবে না, এটা থাকার মতো হবে না। আমরা গত কিছুদিন আগে জিএমপি এবং কুলেটের তরফ থেকে আপনার দামছড়া পানিসাগর মহকুমা খাহামতাই পাড়া খেদাছড়া ভিলেজ কমিটি এলাকায় একটা রিহ্যাবিলিটেশন এলাকাগুলো আমরা গিয়ে দেখি। সেখানে গিয়ে দেখি 512 পরিবারকে সেখানে 22 হেক্টর জমিতে তাদেরকে ঘর করে দেবে, রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করবে। কিন্তু এত চড়াই উত্তাই পাহাড়ের মধ্যে কোনোভাবেই 222 পরিবার মতো বেশি সেখানে বাড়িঘর করে থাকার মতো কোনো অবস্থাই নেই। অথচ এখন সরকার থেকে বলছে তারা যাদের 522 পরিবার 12 পরিবার যাদের ঘর করে দেওয়ার জন্য জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে এবং পরিবারগুলো ঠিক করা হয়েছে। 222 পরিবার বেশি যেখানে ঘর করা যাবে না, সেই জায়গায় বাকিদেরও ঘর কেন করা হচ্ছে না, এই মর্মে গত 1 অক্টোবর থেকে আজকে 24 নভেম্বর আজ অব্দি তাদের সেখানে রেশন বন্ধ করে দিয়েছে। তারা মাথা পিছু 600 গ্রাম চাউল, 25 গ্রাম সেখানে লবণ পেতেন, এটা পর্যন্ত বন্ধ করে দিয়ে এটা অত্যন্ত চরম অমানবিক কাজ করেছে। ওরা অনাহারে দিন যাপন করছে। আমরা গিয়ে দেখেছি একেবারে অসহায় অবস্থার মধ্যে ওরা আছে। আমরা দাবি করছি তাদের রেশনের ব্যবস্থা করতে হবে, কোনোভাবেই তাদেরকে সেখানে এইরকমভাবে ফেলে রাখা যাবে না। এবং অ্যাডিশনাল ল্যান্ড সেখানে আরও 512 পরিবারকে রিহ্যাবিলিট করতে গেলে পরে আরও কম করে 40 হেক্টর জায়গা লাগে। এই 40 হেক্টর চিহ্নিত করে তাদেরকে দেওয়া যেতে পারে এবং দেওয়ার জায়গার ক্ষেত্রেও কোথাও কোথাও গণ্ডগোল হচ্ছে। আমাদের কথা হচ্ছে যেই এলাকায় দিবেন ওই এলাকায় ওই সংশ্লিষ্ট ভিলেজ কমিটি এলাকার ভিলেজ কমিটির লোকজনের সাথে কথা বলা বা বিভিন্ন রাজনৈতিক দল কর্মী সমাজসেবী তাদের সাথে কথা বলা বলে যারা ওই এলাকায় যে এলাকায় রিহ্যাবিলিট করা হচ্ছে ওই এলাকায় যারা বিভিন্নভাবে সেখানে আইনি করছেন তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তারপর সেখানে এই যে পুনর্বাসনের কাজ হাতে নেওয়া যেতে পারে। এটা না করাতে গায়ের জোরে করতে গিয়ে বিভিন্ন জায়গায় সেখানে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা স্থানীয়ভাবে যারা ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও এগুলি নিয়ে সংঘর্ষ রোগ সেখানে দেখা দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য না। আমরা চাইব তাদের সেরকমভাবে তারা যাতে সুস্থভাবে থাকতে পারে সেরকমভাবে রিহ্যাবিলিট করা। আর যেই রকমভাবে তাদেরকে রিহ্যাবিলিট করা হচ্ছে সেখানে আপনার 22 ফুট বাই 32 ফুট 30 বাই 40 ফুট জায়গা তাদের নামে দেওয়া হচ্ছে। আর গড়ের জন্য দেওয়া হচ্ছে গড় তাদের নামে গড় যেটা দেওয়া হয়েছে স্যাংশন 12 ফুট বাই 22 ফুট। একটা মাত্র দরজা থাকবে, দুটো জানালা থাকবে, এই করে তাদেরকে সেখানে বাড়িঘর করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যদিও পরবর্তী সময় আলাপ আলোচনা করে তাদেরকে তাদের মতো করে ঘর করার কথা বলেছেন। যাই হোক 30 বাই 40 জায়গার মধ্যে তাদেরকে মানে তাদের জায়গা দেওয়ার যেটা সরকারভাবে বলা হচ্ছে, এই জায়গা দিয়ে তারা কী করে ভরণ পোষণ করবেন, আর্নিংয়ের ব্যবস্থা কী করে করবেন। এছাড়া যে জায়গা দেওয়া হচ্ছে সেই জায়গায় আপনার স্কুল ঘরের দরকার আছে, হাসপাতালের দরকার আছে, রেশন সুবিধা দরকার আছে, একটা খেলার মাঠের দরকার আছে, বাজার সেটের দরকার আছে, শ্মশান সেখানে হিন্দু আছে, খ্রিস্টান পরিবারগুলো আছে, তাদের এই যে ক্রিমিশন সেন্টারের জন্য জায়গার দরকার আছে। এগুলো কোনো কিছুই বিবেচনার মধ্যে না রেখে
শুধু 30/40 জায়গা করে ফুট করে ফিট জায়গা দিয়ে গাড়ি ছাড়ার চেষ্টা যেটা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য না। আমরা বলবো যে একটা মানুষ সুস্থভাবে যাতে খেয়ে ভরণ পোষণ করে যাতে বসবাস করতে পারে সেরকম জমি তাদের দেওয়া ব্যবস্থা করা হোক, এবং তারা যাতে পর্যাপ্ত সেখানে বাজার হাট বা সেখানে যে ক্রিমিশন সেন্টার টেন্টার এগুলি করবার জন্য জায়গা টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হোক। সরকার ইচ্ছে করলে এটা পারে। আপনার টাটা বা আম্বানি গোষ্ঠীদের সেখানে বিভিন্নভাবে জায়গা দেওয়া হচ্ছে, ফরেস্ট ল্যান্ডের জায়গা। এখন এই ফরেস্ট ল্যান্ডের জায়গাগুলো পাট্টা দিয়ে তাদেরকে সেখানে জমি মালিক করে দিতেই পারে, কিন্তু এটা না করে এটা এরকমভাবে করা কোনোভাবেই সমুচিত নয়। তার জন্য আমরা এগুলি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টিতে নিচ্ছি। এছাড়া আমরা যেটা বলবো, এই সময়টার মধ্যে যারা পাট্টা পেতেন, বামফ্রন্ট সরকার থাকাকালীন 1,30,000 পরিবারকে সেখানে পাট্টা দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর এবং এই জমির যে রেভিনিউ দপ্তরের মন্ত্রী হচ্ছেন, আমাদের যারা ত্রিপুরা ল্যান্ড নিয়ে যারা মানে আন্দোলন করেছে, যারা সকাল ঘুমের থেকে উঠি ত্রিপুরাসার কথা বলে এই দপ্তরের মন্ত্রী হয়েছেন মাননীয় এনসি দেববর্মা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন পর্যন্ত বামফ্রন্ট সরকার থাকাকালীন যে পাট্টা দেওয়া হয়েছে তারপর 1 ইঞ্চি পাট্টা এখন পর্যন্ত কাউকে দিয়েছে বলে আমাদের জানা নেই। কাজেই আমরা বলবো নতুন করে যারা পাট্টা পায়নি তাদেরকে পাট্টা প্রদানের ব্যবস্থা করতে হবে। এটা কোনোভাবেই যেটা এখন এই পাট্টা দেওয়ার যে কাজ যেটা বন্ধ রেখেছে এটা কোনোভাবেই ঠিকভাবে পাট্টা প্রদানের কাজ মানে করতে হবে। এই হচ্ছে আমার তরফ থেকে যেটা বলা। বাকি প্রত্যেক বিষয় ওনারা বলবেন।